আউটপুট বাড়বে, তার ন্যাশনাল ইনকাম নাও বাড়তে পারে। কেন বলি? তার যে রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো ওন করে কে? যে ইনভেস্টমেন্ট করছে তা সে না, সে এখান থেকে প্রফিটটা নিয়ে যাবে না। তো এই দেশে জিডিপি বাড়বে কারণ এই দেশের অভ্যন্তরে প্রোডাকশন বাড়তেছে, কিন্তু এই প্রোডাকশনের মালিকানা কিন্তু দেশের বাইরে। সো মানে শেষমেশ তার ন্যাশনাল ইনকাম নাও বাড়তে পারে। এইটাই হচ্ছে ক্রিকেটের বক্তব্য, যে রিচ কান্ট্রি যেহেতু তার ক্যাপিটাল শেয়ারটা নিয়ে যাবে, সো আলটিমেটলি ইনইকুয়ালিটি এই কারণে, ট্রেডের কারণে বা ইনভেস্টমেন্টের কারণে চেঞ্জ হবে না। যেভাবে ভাবছি আমরা সেভাবে হবে না। ইকোনমিক্স আসলে কোনোটাই হ্যাঁ না, এটা হচ্ছে কোন মানে একটা রিলেভেন্ট রেঞ্জের মধ্যে হ্যাঁ না। আরেকটা এই একটা জিনিস খেয়াল করছেন, আমি এটা দাগে রাখছি, স্যার প্রশ্ন করছিলেন, স্যার যখন কথা বলতেছিলেন ইডে স্যার, উনি একটা কথা বলছিলেন যে ক্যাপিটাল অনেক ধরনের হয় এবং হিউম্যান ক্যাপিটালকে স্যার কথা বলছেন। এবং তখনই আমার মনে হলো যে স্যার যেহেতু দাস ক্যাপিটালের লোক, মানে ওই সময়কার লোক, স্যারের মাথার চিন্তাটা ওইখানেই স্যার কিন্তু ওই ফ্রেমওয়ার্কে চিন্তা করছেন, যেটা খুবই স্বাভাবিক। আমি যখন পরের জেনারেশনে যাব, আমি কিন্তু তখন পিকেটিকেই প্রিচ করবো যে পিকেটি মানে বেস্ট রাইটার। পিকেটি বলছেন যে হিউম্যান ক্যাপিটালকে ক্যাপিটাল শেয়ারের মধ্যে ধরা যাবে না। উনি যে ক্যাপিটালের ডেফিনেশন দিচ্ছেন তাতে বলছেন যেই ক্যাপিটাল মার্কেটে সেলেবল, শুধু সেটাই ক্যাপিটালিস্টের পার্ট। হিউম্যান ক্যাপিটাল লেবারের নিজস্ব, এটাকে আমি ক্যাপিটাল হিসেবে ধরতে পারবো না। এবং সে আবার একটা এক্সেপশনে বলছেন, শুধুমাত্র সাউথ আমেরিকার ক্ষেত্রে ওই 1700 বা 1800 শতকের দিকে তখন স্লেভকে তারা ক্যাপিটাল হিসেবে ধরার মানে এটা উনি রিকগনাইজ করছেন যে হ্যাঁ স্লেভটাকে আমি ক্যাপিটালের পার্ট ধরতে পারি। কিন্তু আমরা এখন যে লেবার ধরি সেটাকে ক্যাপিটালের পার্ট ধরা যাবে না, কারণ লেবারকে তার শেয়ার দিতে হয় আর স্লেভকে আমি কোনো টাকা দিতাম না। এটা হচ্ছে মূল কনসেপ্ট। স্যার একটা সেটা মাত্রই যেটা বললাম আর কি, যে রিচ কান্ট্রিগুলো তাদের জিডিপি স্যাচুরেটেড হওয়ার পর ডেফিনেটলি তারা ডেভেলপিং অথবা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে আসে ইনভেস্টমেন্ট নিয়ে এবং চলে যায়। কিন্তু স্যার ম্যাক্সিমাম ডেভেলপিং অথবা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে তো মানে ক্যাপিটাল ইনফ্লো হলে আউটফ্লোটা মনে হয় স্ট্রিক্ট থাকে, যেমন বাংলাদেশে তো এটা হয়তোবা মানে খুব সম্ভবত বৈধ পথে ক্যাপিটাল আউটফ্লো রেস্ট্রিক্টেড। তো এই ক্ষেত্রে আমি আরো সহজ করে বললাম, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি তারা পুরোটা নিতে পারে? একটা বেনিফিট তো তারা পাচ্ছে ওই কান্ট্রি। বাংলাদেশে রেস্ট্রিক্টেড কিন্তু খেয়াল করেন, বাংলাদেশে আমি এফিএটি দীর্ঘদিন কাজ করছি, তারপর কাজ করতে আমরা খুবই ইন্টারেস্ট পাই এই বিষয়ে কথা বলতে গেলে। বাংলাদেশে থেকে ক্যাপিটাল আউটফ্লো রেস্ট্রিক্টেড হয়েছে, বাংলাদেশি অরিজিনের কেউ যদি দেশে বাইরে ইনভেস্ট করতে চায় সেটা রেস্ট্রিক্টেড ছিল। আমরা একটা রুলস করে সেটাকে পারমিশন সাপেক্ষে নিতে পারে বলছি, কিন্তু বাহির থেকে যে ইনভেস্টমেন্ট আসবে সেটা ফুললি রিপ্যাট্রিয়েবল যখন তখন। এক্ষেত্রে কি স্যার এটার উপর কোনো ট্যাক্স থাকে না গভর্নমেন্ট? আমি জানি না, আমার কোনো ধারণা নেই। মানে ওই আপনার কিছু ট্যাক্স বেনিফিট তারা পায়, আর ওই যে ডিভিডেন্ড নেওয়ার সময় একটা ট্যাক্স দিতে ডিভিডেন্ড নেওয়ার সময়। বাট আপনি যদি এটাকে নিয়ে যান, এনক্যাশ করে নিয়ে যান, সেই ক্ষেত্রে আমার যেটুকু মনে পড়ে এটা কোনো ট্যাক্সেশন ছিল। যেহেতু ফরেন ইনভেস্টমেন্ট আসা এবং যেহেতু প্রিন্সিপাল কান্ট্রি ইনভেস্টর, যেহেতু সেটা আবার যে কোনো সময় উইথড্র করে নিতে পারে বা বেনিফিটটা সে নিয়ে যেতে পারে, সো যেখানে যে পুয়ার কান্ট্রিতে বা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিতে যে ইনভেস্টমেন্টটা করছে সেখানে ইনইকুয়ালিটিতে রোল প্লে করে না, এরকম একটা কনক্লুশন বা রেফারেন্স আপনি ড্র করুন। ইনইকুয়ালিটি কমাতে পারে না, বাট এখানে যে টেকনোলজিক্যাল নোহাউটা আসে ডেভেলপিং কান্ট্রিতে, অথবা এখানে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হয়, একটু আগে সাইডে যাবে, তার ফলে যে তার ফ্যামিলি মেম্বারদের যে ওয়েলবিং হয়, সেখান থেকে আলটিমেটলি এখানে প্রোডাকশন ক্যাপাসিটি ডেভেলপমেন্টের যে সুযোগ হয় ডেভেলপিং কান্ট্রিজগুলো, এটা কি কোনোভাবে কনসিডারেশনে এনেছে কিনা? এইটা স্যার এবার তাহলে আপনি একদম আমার বুকের মধ্যে হাত দিয়ে ফেলছেন, কারণ এটা আমার থিসিসের টপিক ছিল। আমার থিসিস টপিক ছিল হচ্ছে এফডিআই, সেক্টরাল এফডিআই দেশের ইনকাম ইনইকুয়ালিটিকে প্রভাবিত করে কি করে না। এবং আমার ফাইন্ডিংস ছিল হচ্ছে এগ্রিকালচার সেক্টরে ইনডিফারেন্ট, আমি কোনো সিগনিফিকেন্ট রেজাল্ট পাইনি। ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনইকুয়ালিটি ইমপ্রুভ করে, আর এবং বাংলাদেশে না, আমি বলছি এটা প্রায় 70 দেশের ডাটা নিয়ে কাজ করা। আর আরেকটা হচ্ছে সার্ভিস সেক্টরে এফডিআই বরং ইনইকুয়ালিটিকে প্রচণ্ড অ্যাগ্রেভেট করবে। এর একটা ইন্টারেস্টিং কারণ আছে। কারণটা কি জানেন? এটা কারণ পছন্দ করি না। সিবিএ বলি আমরা, সিবিএ মানে যারা বার্গেনিং এজেন্ট। সার্ভিস সেক্টরে কোনো সিবিএ দেখছেন? এগুলো হয় প্রোডাকশন বেসড কোম্পানিতে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে সিবিএ থাকে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে ওয়েজ মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে, লো থেকে হাই। সার্ভিস সেক্টরে আপনি দেখেন একজন ব্যাংকের একজন এমডি 30 লাখ টাকা বেতন পায়, আর একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা আমরা পাই কত, 40
50 এরকম। তো এখানে এই ডিসপ্যারিটিটা হাই। আরেকটা হচ্ছে আরো বেশ কিছু কারণ আছে। এটা হচ্ছে সার্ভিস সেক্টরে যে এফডিআই ফ্লো গুলো হয়, এই এফডিআই গুলো আপনি স্যার অত জটিলতায় আপাতত না দিই, আমরা এই লাইনে থাকি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, জানি না কোশ্চেনটা কোশ্চেন কিনা স্যার। হিউম্যান ক্যাপিটালকে যেখানে দেখো ইগনোর করছে স্যার, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রাজিল প্রচুর পরিমাণে ফুটবলার বিদেশে প্লেয়াররাই আসছে, কিন্তু তারা যখন দেশে ব্যাক করছে 25% ট্যাক্স কেটে নিচ্ছে। তাহলে এই যে হিউম্যান ক্যাপিটাল হিউজ, আমরা যদি খেয়াল করি ব্রাজিল বা হিসেবে যেমন আইপিএল খেলতে বাংলাদেশ থেকে যখন মুস্তাফিজ যাচ্ছে, তার 9 কোটির কিছু অংশ অন্তত 2 কোটি টাকা কিন্তু ট্যাক্স বাংলাদেশ পাচ্ছে। তাহলে এই হিউম্যান এই ক্যাপিটাল বা হিউম্যান অ্যাসেট বা হিউম্যান প্রোডাক্টিভিটি এটা কিন্তু ইগনোর করার সুযোগ আছে কি? হিউম্যান ক্যাপিটাল এটার ফান্ডটা কে পাচ্ছে, টাকাটা কে পাচ্ছে? মোস্তাফিজ নিজে পাচ্ছে না। কিন্তু স্যার এতে কি গভর্নমেন্টকে যে বেনিফিট হচ্ছে না বা সেই আমার দেশ? কিন্তু প্রশ্ন গভর্নমেন্ট না, আমার প্রশ্ন হচ্ছে ক্যাপিটালিস্ট বনাম লেবার। বিষয়টা ধরেন যদি এমন হতো যে আমাদের নির্বাচক, আমাদের বিসিবি চেয়ারম্যানকে ছিল বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল, উনি ধরলাম মোস্তাফিজকে ওন করে, মোস্তাফিজ তার স্লেভ, কথার কথা, তাকে পাঠালো, ইনকাম যেটা করলো সেটা তার পকেটে গেল, বুলবুল সাহেবের পকেটে গেল, তখন এই কথাটা বলতে পারি যে এইটা ক্যাপিটালিস্ট সোসাইটি। বাট এখানে মোস্তাফিজ নিজেই পাচ্ছে, তার টাকা সরকার নিচ্ছে ট্যাক্স বাবদ, কিন্তু এটা কিন্তু আসলে ক্যাপিটালিস্ট বনাম লেবারের মধ্যে কোনো পার্থক্য নেই ট্যাক্স। এই জন্য হিউম্যান ক্যাপিটাল বরং ইনইকুয়ালিটি কমায়, কোন সেন্সে? লেবারের শেয়ারটা বাড়ে, যত ভালো হিউম্যান ক্যাপিটাল থাকবে তত লেবার শেয়ারটা বাড়বে। আচ্ছা, ইভলিউশন অফ ইকোনমিক গ্রোথ, এটা আমি বেশি কথা বলবো না, এইটাতে জাস্ট বলি পপুলেশন গ্রোথ প্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে নিয়ার জিরো ছিল। মডার্ন মানে 18 শতক থেকে 20 শতকে এসে এই টেকনোলজিক্যাল প্রোগ্রেস হয়, ক্যাপিটাল অ্যাকোমোডেশন হয় এবং ডেমোগ্রাফিক ট্রানজিশন, যেটাকে আমরা বলি দ্য গ্রেট এক্সোডাস বলি, মানে সবাই শহর কেন্দ্রিক হচ্ছে, সবাই উৎপাদনমুখী হচ্ছে। এই সময়টা এসে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল টোটাল আউটপুট গ্রোথ আমার যেটা আগে ছিল 0.2% অ্যানুয়ালি, সেটা 1.6% হয়। পরের স্লাইডে যাই, পরের স্লাইডটা কেমন হতো? হ্যাঁ, এই স্লাইডটা আমি ওই যে এজিআই নিয়ে একটা গ্রাফের একটা প্রেজেন্টেশন দেখাইছিলাম, সেটা এখানে মানে সহজে নিয়ে আসছে আর কি। দেখেন 1500 শতক থেকে 1800 শতক পর্যন্ত আমাদের অ্যানুয়াল জিডিপি কোনো গ্রোথ নাই, একদম স্ট্যাগনেন্ট। এইখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো, বাড়া শুরু করলো, এইখানে এসে একেবারে পিকে যাচ্ছে এবং এটা দেখেন 2024 দিকে আমাদের ওয়ার্ল্ড জিডিপির পরিমাণ কোন লেভেলে চলে গেছে খেয়াল করেন। এই পুরো ইতিহাস জুড়ে কিছু নাই, এইখানে এইটুকু সময়ের মধ্যে স্লোপটা খেয়াল করেন খালি। তো এইটা হচ্ছে আমাদের আসলে আমাদের জিডিপি গ্রোথের ইতিহাস। এই স্লাইডটা একটু মনে রাখেন। হ্যাঁ, পিকেটি যেটা বলতেছে এই যে হাই গ্রোথ, এই গ্রোথ আসলে ইলিউশন। কারণ উনি বলতেছেন যে এই হাই গ্রোথের মূল কারণ ছিল ওয়ার্ল্ড ওয়ার 2, এরপরে যে বুমটা হয়, কারণ ধ্বংসের পরে আবার গড়তে একটা বড় ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি হয়। এবং 1950 থেকে মানে জাপান যখন আমেরিকা দ্বারা শাসিত হওয়া শুরু করে, মানে ঠিক শাসিত বলবো না, আমেরিকার একটা ইয়ে থাকে ওখানে, কি বলবো, ব্যাকআপে জাপানের ইকোনমি গ্রো করা শুরু করে, তখন জাপান একটা সময় 70 বা 80 দশকে এসে কিন্তু জাপান ছিল ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রেডিটর কান্ট্রি। সো জাপানের ভয়াবহ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় এবং সেটা ওয়ার্ল্ড জিডিপি বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু পিকেটি বলতেছে, যেটা আমি আগে বলে ফেলছি অলরেডি, যে লং রান গ্রোথ এটা স্ট্রাকচারালি লো থাকবে, এটা 1 থেকে 1.5% হবে। এই গ্রোথটা ইলিউশন, কারণ এটা ওয়ার ইকোনমির কারণে হয়েছে, নট নেসেসারি সবসময় ওয়ার হবে। বাট আমার তো মনে হয় এটা নেসেসারি। এখন বুঝতে পারতেছি এদিকে ওয়ার একটা সিচুয়েশন সবসময় তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই গ্রোথটাকে আবার স্টিমুলেট করার, মূল ইকোনমিতে ফেরত ইকোনমির যে ন্যারেটিভ তাতে ফেরত আনার জন্য। সো এখানে যেটা বলতে চাচ্ছে পিকেটি, যেটা বলছে এই যে সাস্টেইন 3 to 4% গ্রোথ, এটা পসিবল না। পরের স্লাইডে তাহলে আমরা যদি পিকেটি গ্রোথ নিয়ে কেন কথা বলতেছেন ইনইকুয়ালিটির এই আলোচনায়, তার বইয়ে তার তো টোটাল আলোচনা ছিল ইনইকুয়ালিটি নিয়ে, হঠাৎ করে গ্রোথ নিয়ে সেকেন্ড চ্যাপ্টার লিখে বলছেন। এবং কেন, মূল কারণটা কি? কারণ তার থিওরিটা কি, আর ইজ গ্রেটার দেন জি, ওখানে তো গ্রোথ আছে। তো সেক্ষেত্রে বলতেছে যে আর ইজ গ্রেটার দেন যেহেতু জি, সো আমার এই জিটা যদি আমি কমাতে পারি, স্লো গ্রোথ যদি হয় তাহলে ওয়েলথ কনসেন্ট্রেশন বেড়ে যাবে, ইনইকুয়ালিটি বেড়ে যাবে। জি যদি বাড়াতে পারি তাহলে আমার এই যে ইনহেরিটেড ওয়েলথ, মানে যখন গ্রোথ বাড়ে তখন খেয়াল করেন একটা দেশের 10 জন মানুষ ক্যাপিটালিস্ট হয়, 90 জন কিন্তু লেবার হয়। গ্রোথ বাড়লে এই প্রত্যেকটা লেবারের প্রফিটে কিন্তু কিছু কিছু যায়, ওই 10 জনেরও যায়। এখন ডাইনামিক্সটা ডিফারেন্ট, তো 10 জন প্রত্যেকের কাছে যদি কিছু যায়, জি বাড়লে আর এর পরিমাণটা একটু ডাইলুটেড হয়ে যায়, আর এর প্রভাবটা। সেটাই বলতেছে যে এই হাই গ্রোথের সময় ইনইকুয়ালিটি কমে আসে
এবার খেয়াল করেন এই কথাটা আরেকজন বলছিল, এই লোকটার নাম কি বলতে পারবে? এই কথাটা কিন্তু আরেকজন বলছিল, আমি বলছি একটু আগে, সেই সাইমন কুজনেট এই কথা উনি বলছিলেন যে ইনইকুয়ালিটি প্রথমে বাড়ে, পিক পয়েন্টে যায় আবার কমে আসে। এও কিন্তু একই কথা বলছে দিকেটি, কিন্তু সে সাইমন কুজনেটকে ফেলে দিচ্ছে, তার তত্ত্বকে ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে দেখি, পরের দিকে যান। আচ্ছা, এটা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। এটাও দরকার নাই, এটা আমরা আলোচনা করে ফেলছি আলোচনা আগে। এবার আসি রাইজ অফ দ্য সুপার ম্যানেজার, এটা উনি আরেকটা চ্যাপ্টারে একটা পার্টে এটা আলোচনা করছেন, যেটা আমরা বলছি যে 1970 পরবর্তী যে ইউশেপটা যখন 1970-এর পরে পিক করা শুরু করে ইনইকুয়ালিটি, তখন আমরা বলছি যে এখানে নতুন একটা এলিমেন্ট যুক্ত হয়। শুধু লেবার টু ক্যাপিটাল আর দ্বন্দ্ব নাই, লেবার টু লেবার দ্বন্দ্ব আসছে। সেই দ্বন্দ্বটার মূল হোতা হচ্ছে এই সুপার ম্যানেজার। যে ধরেন আপনারা এই সময় যারা বড় বড় টেক কোম্পানিগুলো আছে, তাদের যারা সিইও, তাদের যে রেমুনারেশন প্যাকেজ এটা আনবিলিভেবল অ্যামাউন্টের। এবং এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তাদের নিজেদের হাতে অথরিটি থাকে তার স্যালারি কত নিব সেটা ডিফাইন করা, এবং তাদের স্কিলটা এত হাই যে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কারণ সে ইনডিসপেন্সেবল। আপনারা দেখছেন মাঝখানে আমাদের টেক সেক্টরে বেশ কিছু সিইও পোস্টে, মানে সিলিকন ভ্যালিতে জাস্ট মানুষ চেঞ্জ হয়েছে, কোম্পানির প্রফিটেবিলিটি ব্যাপক ডিসরাপশন হয়েছে, বা কোম্পানির যে মার্কেট ক্যাপিটালে ব্যাপক ডিসরাপশন হয়েছে। তার মানে ওখানে আসলে একজন ব্যক্তির প্রভাব কত বেশি, কারণ তার ওই স্কিল এবং ওই এক্সপার্টাইজ অথবা ওই ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। তো এই সুপার ম্যানেজার, এই ফেনোমেননটা আসলে আমাদের এই ইনইকুয়ালিটির টোটাল যে ডাইনামিক্স তাতে ডিসরাপশন আনতেছে। এবং এখানে বলা হচ্ছে যে এই তাহলে আসলে আমার ইনইকুয়ালিটি কমাতে হলে আমার আসলে তাহলে এই ট্রেড, হিউম্যান ক্যাপিটাল এইসবের থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি। এটা হচ্ছে আমার ইউনিয়ন স্ট্রেংথ, মিনিমাম ওয়েজ পলিসি, কর্পোরেট গভর্নেন্স, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। কর্পোরেট গভর্নেন্স ঠিক থাকলে ওই যে লোকটা কয়েকশো গুণ বেশি টাকা নিচ্ছে, সেটাকে জাস্টিফাই করতে হবে, আমি কি আউটপুট জেনারেট করতেছি যে আমাকে এত বেশি দিচ্ছ। তবে যেহেতু আমরা বুঝি জাস্টিফিকেশন দিতে পারো তারা। আচ্ছা, আর হায়ার এডুকেশন লেভেল, এটা হচ্ছে আমাদের যত বেশি নিচের মানুষজন লেবার শ্রেণী উচ্চশিক্ষিত হওয়া শুরু করবে, তারা তত তাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, তারা বেশি ক্লেম করতে পারবে, তো তখন ইনইকুয়ালিটি কমবে। এটা তার আরেকটা বক্তব্য। এখন আসেন আমরা যে সুপার ম্যানেজারের কথা বললাম, মানে মেরিটোক্রেসির কথা বললাম, তাহলে আসলে ইনইকুয়ালিটিকে তাড়িত করে কে? প্যাট্রিমোনিয়াল ক্যাপিটালিজম নাকি মেরিটোক্রেসি? এটা সে আরেকটা কথা বলছে। মানে প্যাট্রিমোনিয়াল মানে পরিবারতন্ত্র, মোট কথা ইনহেরিটেড। আমি, আমার বাবা জমিদার ছিল, আমি তার থেকে সম্পদ পাইছি, আমি কি আসলে ক্যাপিটালিস্ট, নাকি আসলে নতুন ক্যাপিটালিস্ট হবে যারা মেরিট হোল্ড করে? এটা নিয়ে পিকেটি বলতেছে না, সেই ক্যাপিটালিস্ট যারা আদি জমিদার ছিল তাদের প্রভাবটাই এখনো তীব্র এবং এটাই তীব্র থাকবে। এটা নিয়ে আবার ইন্টারেস্টিংলি একটা ক্রিটিক করছে আমাদের বিল গেটস। সে বলছে যে পিকেটি কি এই সিলিকন ভ্যালির দিকে তাকা দেখে না, সিলিকন ভ্যালির দিকে যারা টপ এক্সিকিউটিভ এদের কারোরই বাধা ছিল না, তার বক্তব্য অনুসারে সে একটা কমেন্ট করছে আর কি। তো তাহলে আমাদের যে পলিসি ইন্টারভেনশন না থাকে, তাহলে লো গ্রোথ ক্যাপিটালিজম, ইনহেরিটেড ইনইকুয়ালিটি বা যে আমাদের জমিদার তন্ত্র থেকে আসা যে ইনইকুয়ালিটি, সেটাকে আরো প্রগাঢ় বা তীব্র করে তুলবে। সুতরাং আমাদের পলিসি ইন্টারভেনশন লাগবে। পরের স্লাইডে যাই। এই পলিসি ইন্টারভেনশনটা কি? সেটা হচ্ছে আমাদের আসলে ট্রান্সপারেন্সি বাড়াতে হবে ইকোনমিতে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। বলে সে একটা এক্সাম্পল দিচ্ছে, যেমন বর্তমানে আমরা কিছু সোশ্যাল স্টেট দেখি, যেমন নর্ডিক কান্ট্রিগুলোতে, যেগুলো কোনো ওয়েলফেয়ার স্টেট বলি, ইভেন ফ্রান্সেও এরা করে কি প্রচুর সাবসিডি বলতে ইন দ্য ফর্ম অফ বেনিফিট, মানে নন ক্যাশও হতে পারে। সেটা আমি মেডিকেল ফ্যাসিলিটি দিচ্ছি, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দিচ্ছি, এগুলোর মাধ্যমে আমি আসলে অ্যাসেট ইয়েটাকে, ইনকামটাকে রিডিস্ট্রিবিউট করতেছি। এখন এই ধরনের সোশ্যাল স্টেট কি আসলে 21 শতকে সম্ভব কিনা, এটা ঠিক আলোচনা করতে হয়েছে। উনি বলছেন যে এইসব দেশে সাধারণত তার ন্যাশনাল ইনকামের 30 থেকে 50% পর্যন্ত তারা এই এক্সপেন্ডিচারগুলো করে সরকার। তাহলে এই যে এত হিউজ এক্সপেন্ডিচার, তার জন্য কি কি দরকার? গভর্নমেন্টের রেভিনিউ দরকার। পরের স্লাইডে যান একটু। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে ট্যাক্স রেভিনিউ কত পার্সেন্ট 1910-এর থেকে এই এক্সপেন্ডিচারের অ্যামাউন্টটা কি পরিমাণে, সরি এটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ সংখ্যা, মানে কি পরিমাণে ট্যাক্স আদায় করতেছে টোটাল ন্যাশনাল ইনকামের। এখানে দেখা যাচ্ছে এটা কোন দেশ? সুইডেন
প্রায় 55% তাদের ট্যাক্স রেট, মানে ট্যাক্স ইনকাম, তার টোটাল রেভিনিউ ট্যাক্স ইনকাম, অন্যান্য ইনকাম বাদে ট্যাক্সের রেভিনিউটা এত বেশি, মানে হাইলি তারা ট্যাক্স ইম্পোজ করে। ফ্রান্স, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস সবাই মোটামুটি, ইউনাইটেড স্টেটস তুলনামূলক কম, 30%-এর কাছাকাছি। বাকি দেশগুলো এবং ফ্রান্সও কিন্তু এই ডেভেলপমেন্ট মানে এক্সপেন্ডিচারগুলো করে, সাবসিডি প্রচুর দেয়। তো ওদের ওখানটায় এই ট্যাক্স রেভিনিউর পরিমাণটা জিডিপিতে মানে ন্যাশনাল ইনকামের মধ্যে অনেক বেশি। পরের স্লাইডে যান। তো পিকেটি বলছে 21 শতকে আসলে এই চ্যালেঞ্জগুলো কি কি। প্রথম কথা উনি যেটা বলছে, আর ইজ গ্রেটার দ্যান জি, জি যত স্লো হবে, জি যত কম হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। উনি বলছেন কিন্তু যে এই যে সুপার গ্রোথ, এটা আসলে মিথ, থাকবে না, তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জ। পপুলেশন এজিং, আমরা যারা জাপানে পড়াশোনা করে আসছি আমাদের এই জিনিসটা খুব বুঝতে সুবিধা হয়। দেখেন একটা সোসাইটির ডেমোগ্রাফিক যে স্ট্রাকচার, যত আপনার কম বয়সী মানুষ, 40-এর নিচে মানুষ, 50-এর নিচে মানুষ, তত ইনকাম জেনারেট করে, তত ট্যাক্স জেনারেট করে, তত উপরের লেভেলের মানুষ যদি কম হয় তাদেরকে টিকায় রাখা সহজ হয়, কারণ তারা তো পেনশনে চলে। জাপানের যে গ্রোথ, জাপানের জনসংখ্যা কমে আসতেছে, মানে মানুষ নতুন জন্ম নিচ্ছে কম, আর এদিকে ওদের মেডিকেল ফ্যাসিলিটি বা ওদের যে মানে লিভিং স্ট্যান্ডার্ড এবং তাদের যে হ্যাবিট, এই কারণে তাদের মানুষের সংখ্যা 100 বছরের উপরে প্রচুর মানুষ পাবেন। তার মানে কি এখন খুব কম মানুষ থেকে আর্ন করে অনেক বেশি মানুষ টিকে রাখতে হচ্ছে। এই এজিং প্রবলেম, পপুলেশন এজিং, এটা বড় প্রবলেম হতে যাচ্ছে নিয়ার ফিউচার। কারণ আমাদের এই জন্য আমাদের গ্লোবালাইজেশন অ্যান্ড ট্যাক্স কম্পিটিশন, সেটা হচ্ছে যেহেতু গ্লোবালাইজ ওয়ার্ল্ড হচ্ছে, এই যে আপনারা বললেন যে দেশ থেকে টাকা নিয়ে যাওয়া, আমরাও দেখছি আমাদের দেশ থেকে কী পরিমাণে টাকা নিয়ে চলে গেছে বাইরে। তাহলে এই ফ্যাসিলিটিগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে, আগে এতটা সহজ ছিল না, এখন যতটা সহজ হয়েছে। এবং পার্ক করার জন্য নতুন নতুন সেফ হ্যাভেন তৈরি হচ্ছে, এগুলোকে ম্যানেজ করার জন্য ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। ফলে এই তিনটা সামনের ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে একটা দেশের ফিসকাল সাস্টেনেবিলিটি বজায় রাখতে হলে। কারণ যে দেশ বেশি ট্যাক্স ইম্পোজ করে সেখানে সবাই ক্যাপিটাল ফাইট করে নিয়ে যাবে। তো তাহলে কি তখন কি করতে হবে, যেহেতু তোমার ট্যাক্স রেভিনিউ কম, আমাকে জনগণের কাছ থেকে লোন নিতে হবে। জনগণের কাছ থেকে লোন নিলে পাবলিক ডেট বাড়লে এটার বেনিফিট কারা হয় বলুন তো? লেবাররা হয় না তো ইয়েরা, ক্যাপিটালিস্টরা, কারণ টাকা তো ওদের হাতে, সরকারকে ঋণ তারা দিচ্ছে। পাবলিক ডেট বাড়লে ওদের ফ্রি ইনকাম বেশি, কারণ কোনো কষ্ট করছে না, সরকারকে লেন করতেছে, 10% 12% করে ফ্রি রিটার্ন পাচ্ছে, ওদের লাভ মনে হচ্ছে, তাই না? এইখানে সরকারের আসল খেলা। পরে দেখেন এখানে কি আছে পরে দেখি, খেলাটা বলে নিয়ে গেছে। সেটা হচ্ছে পিকেটি বলছেন যে এই যে ডেট বার্ডেন বাড়তেছে, এটাকে ধ্বংস করার একটা ভালো উপায় হচ্ছে ইনফ্লেশন। আপনি গভর্নমেন্ট হাই পাবলিক ডেট নিচ্ছে, মার্কেটে ইনফ্লেশন করতেছে, ওই যে সে ঋণটা নিছে, যে 12% রেটে ইন্টারেস্ট পাচ্ছে, তার ইনফ্লেশন রেট 15% হলে সে নেগেটিভ ইন্টারেস্ট পাচ্ছে। তো সেটা বলতেছে যে এই ওই অর্থে পাবলিক ডেটের যতক্ষণ পর্যন্ত ইনফ্লেশন না হচ্ছে, এর বেনিফিশিয়ারি ক্যাপিটাল সোসাইটি। যখনই ইনফ্লেশন ট্রিগার করতেছে তখনই আলটিমেটলি বেনিফিশিয়ারি বলতে কম ক্ষতিগ্রস্ত হচ্ছে লেবাররা, ওরা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত। সো এই অর্থে ইনফ্লেশন, আমরা জানি ইনফ্লেশন হচ্ছে সবথেকে ভয়াবহ ট্যাক্স। তো ইনফ্লেশন, সে বলছে যে ইনফ্লেশন আসলে ইনইকুয়ালিটির জন্য পাবলিক ডেট বেশি থাকলে ভালো, এটা তার আরেকটা প্রবলেম। আচ্ছা, এখন সে বলতেছে যে আর একটা কথা বলছে যে আমাদের কি প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স দরকার? এটা তো সবাই মানে ধনী ব্যক্তিরা তো চাবে না প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স থাকুক। সে বলতেছে যে আমাদের আগের শতকগুলোতে যদি প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্সের হিসাব দেখি, এটা তো আসলে গ্রোথকে হ্যাম্পার করে নাই। সো যেই ডিবেটটা চলে আমার ধনীদের উপরে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উপর বেশি ট্যাক্স ইম্পোজ করলে তারা ইনভেস্ট কম করবে, এটা আসলে ভুয়া কথা। এটা তো তার বক্তব্য। পরে এখানে একটা খুব ইন্টারেস্টিং ছবি আছে, এটা আমি জাপানে একটা প্রেজেন্টেশনে দিয়েছিলাম সুবিধা। এইখানে দেখেন টপ মার্জিনাল ট্যাক্স রেট এবং ইনইকুয়ালিটি একটা হিস্ট্রি, একটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট। দেখেন এটা কি, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিসের গ্রাফ বলুন তো? এইটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেটের গ্রাফ, এইটা হচ্ছে ইনইকুয়ালিটি গ্রাফ। এই ইনইকুয়ালিটির পিক পয়েন্ট কত সালে দেখেন তো? 1930। এই ইনইকুয়ালিটির পিক পয়েন্ট কখন দেখেন তো? 2010-এর আগে একটু এখানে এই জায়গাটা 2000 সময় একটা হয়েছিল, তখন কি হয়েছে? .com ক্র্যাশ, এরপরে কমে আসে আবার এই যে 2000, এটা 10 তো এখানে, এটা কিন্তু 7-8। এবার কিছু বলতে পারেন, কিছু মানে ফিল করতে পারেন এই গ্রাফটা দেখে? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, কি মনে হয় মানে কজ এন্ড ইফেক্ট কিভাবে বলবেন যে ফাইন্যান্সিয়াল ইনইকুয়ালিটি বাড়লে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় না ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলে ইনইকুয়ালিটি হয়? ইকোনমিস্টরা বলতে চাচ্ছেন
ইনইকুয়ালিটি একটা প্রক্সি, ভালো প্রক্সি ইকোনমি ক্রাশ করার। সো যখনই সোশ্যাল ইনইকুয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে, মানে ইকোনমিক ইনইকুয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ইকোনমি এটা সাস্টেন করতে পারবে না। সাস্টেন না করতে পারলেই একটা থ্রেশহোল্ডে টাচ করার পরে মার্কেট ক্র্যাশ করবে। এটা এবং এটাই বলতে পারেন যে যদিও ইকোনমিক্স ন্যাচারাল ল অন্য ফ্যাকাল্টির মতো মানে না, বাট ক্ষেত্র বিশেষে মানে, সে আসলে সিস্টেমটাকে সাস্টেন করে রাখতে পারে না, মার্কেট ক্র্যাশ করে। এই যে এখানে গ্রেট ডিপ্রেশনের আগে হচ্ছে, গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগে হচ্ছে, এই দুটো ক্রাইসিসের ইতিহাস মোটামুটি সবাই জানি আমরা, এবং দুটোকেই দেখেন, দুটোতেই ইনইকুয়ালিটি পিকে ছিল ঠিক আগ মুহূর্তে। খুব ইন্টারেস্টিং ইনসাইটফুল গ্রাফ। আর এখন সে বলতেছে যে শুধু কি প্রোগ্রেসিভ ট্যাক্স দিয়েই সম্ভব? প্রোগ্রেসিভ ট্যাক্স দিলাম তাহলে তো ও দেশ থেকে টাকা অন্য দেশে নিয়ে যাবে। এই জন্য পিকেটি বলছেন না, আমাকে গ্লোবাল ট্যাক্স অন ক্যাপিটাল ইম্পোজ করতে হবে। খুবই ইউফোরিক একটা কথা, সে নিজেই বলছে সেটা ইউফোরিক কথা বলতেছে, কিন্তু সে বলতেছে যে ক্যাপিটালিজমকে দেখে সোসাইটিকে আগায় নিতে হলে আমাকে এটা করতেই হবে। পরের স্লাইডে সে বলছে গ্লোবাল ট্যাক্সটা কিরকম হবে। সে বলছে যে বিভিন্ন লেভেলের অ্যাসেট বা ওয়েলদি মানুষদের জন্য, কারোর জন্য 0%, এটা অ্যাসেটের লেভেলের উপরে, কারো 1%, কারো 2%, এবং হায়ার মার্জিনাল রেট হবে বিলিয়নারদের জন্য। যত বেশি বিলিয়নিয়ার তত বেশি তাদের কাছ থেকে ট্যাক্স দিয়ে রিডিস্ট্রিবিউট করতে হবে তাকে। এখন এটার জন্য এই ট্যাক্সটা কার উপর ইম্পোজ করবে? বলতে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেটা বললাম যে অ্যাকচুয়ালি তো ল্যান্ডে টাকা রাখে না তারা, যদিও বিল গেটস শুনলাম প্রচুর একরের পর একর জমি কিনছে, এটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হতে পারে তার। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রিয়েল এস্টেট আর বিজনেস ইকুইটি, এই জায়গাগুলো থেকে আমার আসলে ট্যাক্সের মাধ্যমে টাকাগুলো নিতে হবে। এখন এটা প্রি কন্ডিশন কি? কেউ এখন দেশের বাইরে টাকা নিয়ে গেছে, আমি এখন তার কাছে ট্যাক্স ফাইল কমিট করি, আমি কি চাইলে এখন এসে টাকা আনতে পারবো? এটার জন্য সে বলতেছে এটা গ্লোবাল কোঅর্ডিনেশন লাগবে। এটা হয়তো পসিবল কোথায়? ইউরোজোন, যারা আসলে একটা নির্দিষ্ট মনিটারি ফ্রেমওয়ার্কের মধ্যে চলে। আর পিকেটি তার বইয়ে ইউরোজোন ক্রাইসিস একটা ইন্টারেস্টিং জিনিস, ওটা আমি বাইরে আনি নাই, তারপরে সময় বেশি লাগবে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল রেজিস্ট্রি থাকা লাগবে, কার অ্যাসেট কোথায় আছে এটা সবার কাছে। আমরা যখন ব্লকচেইন বলি, সেই ব্লকচেইনের কথা বলে নাই, মানে এই ডাটাটা সবার থাকতে হবে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন থাকতে হবে, আর একটা হচ্ছে ক্রস বর্ডার অ্যাসেটের একটা রেজিস্ট্রি এবং রিপোর্টিং মেকানিজম থাকতে হবে। আমি এক দেশ থেকে আরেক দেশে ইনভেস্ট করছি, আমার দেশের সরকার এটা জানতে হবে। এই মাধ্যমে আসলে ডেমোক্রেটিক কন্ট্রোল ক্যাপিটালের উপরে আরোপ করা সম্ভব, এবং তখনই কেবলমাত্র আমরা প্রাইভেট প্রপার্টিকে অ্যাবলিশ না করেও ক্যাপিটালিজমের সুফল পেতে পারবো। পরের স্লাইডে এটা বলে ফেলছি, পরের স্লাইডে এটা বলে ফেলছি। কনক্লুশনে আমি একটু সামারি করি। সে আসলে বইটা কি নিয়ে গেছে? সে প্রথমে ক্যাপিটাল টু ইনকাম রেশিও দিয়ে একটা সোসাইটি কত বেশি ক্যাপিটালিস্ট সেটা বোঝানোর চেষ্টা করছে। সেটা পরে সে ক্যাপিটাল টোটাল ন্যাশনাল ইনকামের কত পার্সেন্ট ক্যাপিটালিস্টরা নিয়ে যায় ফ্লোটা বোঝানোর চেষ্টা করছে। এটা স্টক বোঝানোর চেষ্টা করছে, স্টক ফ্লো, এটা ফ্লোটা বোঝানোর চেষ্টা করছে। এরপর সে ফান্ডামেন্টাল ল দিচ্ছে একটা, আর ইজ গ্রেটার দেন জি হলে অ্যাসেট অ্যাকোমোডেশন হতে থাকে ক্যাপিটালিস্ট সোসাইটিতে, এবং জি যত কমবে তত ক্যাপিটালিস্টরা বেনিফিটেড হতে থাকবে, এবং আমাদের পৃথিবী এখন জি কমার দিকে আগাচ্ছে, সুতরাং ক্যাপিটালিস্ট সোসাইটি আরও ক্যাপিটালিস্ট হতে থাকবে, সুতরাং আমাকে গ্লোবাল ট্যাক্সেশনে যেতে হবে। সেকেন্ডে বলছে এই সে সেকেন্ড পার্টে এসে দেখেন, প্রথমে আলফা নিয়ে কথা বলছে, জি নিয়ে সে গ্রোথ নিয়ে কথা বলছে, গ্রোথের লং টার্ম ট্রেন্ড কেন ইলিউশনারি সেটা বলছে, স্লো গ্রোথ ইনইকুয়ালিটি কীভাবে বাড়ায় সেটা বলছে, ক্যাপিটাল আর লেবারের যে স্প্লিট সেটা ট্রেন্ড নিয়ে কথা বলছে। এরপরে মেটামরফোসিস অফ ক্যাপিটাল, ক্যাপিটালের বিভিন্ন ধরন নিয়ে কথা বলছে, রাইজ অফ সুপার ম্যানেজার নিয়ে কথা বলছে, টাইপস অফ ইনইকুয়ালিটি নিয়ে কথা বলছে। আমি কিন্তু ডিফারেন্টভাবে আলোচনা করছি, বাট সে বলছে এভাবে। রাইজ অফ সোশ্যাল স্টেটস, এটাকে টিকায় রাখার জন্য প্রোগ্রেসিভ ট্যাক্সেশন নিয়ে কথা বলছে। সেই প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বজায় রাখার জন্য পাবলিক ডেটার ডিস্ট্রিবিউশনটা কেমন হলে ক্যাপিটালিস্টরা বেনিফিটেড হয় আর কেমন হলে লেবাররা বেনিফিটেড হয় সেটা নিয়ে আলোচনা করছে। এবং পাবলিক ডেট বাড়ালে তো আমার দেশ থেকে বাইরে টাকা চলে যাবে, তখন এই ক্যাপিটালকে রেগুলেট করার জন্য গ্লোবাল ওয়েলথ ট্যাক্সের কথা বলছে। ফাইনালি সে আসলে যেটা বলতে চাইছে যে ডেমোক্রেটিক কন্ট্রোল অফ ক্যাপিটাল অন ক্যাপিটালের মাধ্যমে আসলে ক্যাপিটালিজমকে এলিমিনেট না করেও ক্যাপিটালিজমের বেনিফিটটা নিয়ে সোসাইটি চলতে পারে। এটা কনক্লুশন ছিল। এবার আমি সেই প্রথম প্রশ্ন যেটা করবো বলছিলাম, বলেন তো এই পিকেটি সে বলছি যে সে মার্কসের অ্যাপোকালিপটিক ভিউকেও ডিসকার্ড করছে, সে কুজনেটসের ইউফোরিক ভিউকেও ডিসকার্ড করছে। এখন সে আসলে হেটেরোডক্স লেখাপড়া কেন করলো? কেন সে অর্থোডক্স? সে ম্যাথমেটিক্যালি জেনিয়াস ছিল, সে এমআইটিতে প্রফেসর ছিল, বা সে চলে গেছে হিস্ট্রিক লাইনে। এটা কি কোনোভাবে মনে হয় যে তার আসলে ছোটকালের প্রভাব তার ভিতরে? এটা আমরা কেউই বলতে পারবো না। তারপরেও এটা জাস্ট ফান হিসেবে যদি বলি, এই দুটো ছবি দেখে বলেন তো ওর নাম কি? পিকেটি কোন রাস্তায় হাঁটছে? কোন ধরনের সোশ্যালিজম সে দেখে?
কোনটা ট্রটস্কি। এটা সে এইটা দেখে, এইটা দেখে, হ্যাঁ, কারণ সে কিন্তু ফ্ল্যাগ দিয়ে যাচ্ছে। তার বিষয়টাকে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে। আমি ইন্টারন্যাশনাল কোঅপারেশন বাড়াবো, সোশ্যালিজমকে আমি ইন্টারন্যাশনাল রেভলিউশনে নিব, আমি স্টালিনের মতো কমান্ড ইকোনমিতে যাব না, আমি ক্যাপিটালিজমকে পছন্দ করব, ক্যাপিটালিজমের ক্ষতিকর দিকটাকে মিনিমাইজ করব, কিন্তু আমি ক্যাপিটালিজমকে ফেলে দিব না, কারণ সে জানে ইনসেন্টিভ স্ট্রাকচার ছাড়া ইকোনমি চলতে পারে না। থ্যাংক ইউ।